আসসালামু আলাইকুম। সকল দর্শক শ্রোতাকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল আই সংবাদ স্টুডিওতে আপনাদের সাথে আছি মোহাম্মদ রাইহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ইরানকে আলোচনার জন্য প্রয়োজনে টেলিফোন করার আহ্বান ট্রাম্পের। ওমান পাকিস্তান হয়ে মস্কোর পথে আব্বাস আরাকচি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও নাট্যকর্মী মিমোকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে শিক্ষক সুদীপ চক্রবর্তী গ্রেফতার। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চায় পুলিশ। শুল্ক ও করমুক্ত গাড়ি আমদানি সুবিধা বাতিল করে সংসদে আইন পাস। আইনশৃঙ্খলা বাহিনী, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের জন্য জ্বালানিতে রেশনিং প্রত্যাহার। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে ইউরেনিয়াম লোডিং মঙ্গলবার। আগস্টে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এবং স্বাধীনতা পুরস্কারে ভূষিত প্রকৃতি বন্ধু মুকিত মজুমদার বাবুকে প্রকৃতি ও জীবন ক্লাব ঢাকা জেলার সংবর্ধনা। প্রাণ প্রকৃতি রক্ষায় সম্মিলিত অভিযাত্রার প্রত্যয়। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত প্রসঙ্গের শুরুতেই ইরান যুদ্ধের ৫৯তম দিন। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান যুদ্ধাবস্থা নিরসনে ঘনীভূত হচ্ছে কূটনৈতিক তৎপরতা। তেহরানকে আলোচনার টেবিলে আসার আহ্বান জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আলোচনার দরজা খোলা, চাইলে ইরান তাকে সরাসরি ফোন করতে পারে। এদিকে মধ্যস্থতার পথ খুঁজতে ওমান ও পাকিস্তান সফর শেষে রাশিয়া যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। অন্যদিকে হরমুজ প্রণালী সচল করতে বিশ্ব নেতাদের সাথে আলোচনা করেছেন ট্রাম্প। ইফতেখার উদ্দিনের রিপোর্টে বিস্তারিত। দীর্ঘদিনের উত্তেজনা আর যুদ্ধ পরিস্থিতির পর এবার সরাসরি আলোচনার প্রস্তাব দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পের কণ্ঠে শোনা গেল আলোচনার আহ্বান। তিনি বলেন, ইরান যদি যুদ্ধ বন্ধ করে কথা বলতে চায় তবে তাদের জন্য টেলিফোন খোলা আছে। ট্রাম্পের এই প্রস্তাবের মধ্যেই কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করেছে তেহরান। ওমান সফর শেষে রোববার রাতেই ইসলামাবাদে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মূলত পাকিস্তানি দুই দেশের মধ্যে দ্বিতীয় দফা আলোচনার সেতুবন্ধন তৈরির চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে যুদ্ধের প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ থাকায় উদ্বিগ্ন বিশ্ব নেতারা। বিষয়টি নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে দীর্ঘ ফোনালাপ করেছেন ডোনাল্ড ট্রাম্প। ব্রিটেন ও ফ্রান্সের যৌথ উদ্যোগে কিভাবে জাহাজ চলাচল স্বাভাবিক করা যায় তা নিয়ে গুরুত্বারোপ করেন এই দুই নেতা। বিশ্লেষকরা বলছেন, একদিকে ট্রাম্পের আলোচনার আহ্বান আর অন্যদিকে আরাকচির দৌড়ঝাঁপ সবই ইঙ্গিত দিচ্ছে একটি বড় ধরনের সমঝোতার। এখন দেখার বিষয়, তেহরান কি শেষ পর্যন্ত ট্রাম্পের ফোনে সাড়া দেয় নাকি হরমুজ ইস্যু নিয়ে সংকট আরও দীর্ঘায়িত হয়। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই। এবার অন্যান্য সংবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও নাট্যকর্মী মুনিরা মেহজাবিন মিমোর আত্মহত্যা প্ররোচনার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুদীপ চক্রবর্তীকে গ্রেফতার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য ডেকে এনে পরে নিহতের বাবার দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়। পুলিশ বলেছে, আজ তাকে আদালতে তুলে রিমান্ডে যাওয়া হতে পারে। রাজধানীর বাড্ডার বাসায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মিমো আত্মহত্যা করে। তার সুইসাইড নোটের পরিপ্রেক্ষিতে পুলিশ ওই বিভাগের সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। পরে তাকে গ্রেফতার দেখানো হয়। নিহতের ঘনিষ্ঠ বান্ধবী ওই আত্মহত্যা প্ররোচনায় গুরুত্বপূর্ণ তথ্য দেয় পুলিশকে। ময়না তদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ। সংসদ সদস্যদের জন্য শুল্ক করমুক্ত গাড়ি আমদানির যে আইন ছিল, জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে তা বাতিল করে নতুন আইন পাশ করা হয়েছে। সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, জ্বালানি তেল বিক্রিতে পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনী, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের রেশনিং তুলে নেওয়া হয়েছে।
চক্রবাণীর রিপোর্টে বিস্তারিত। দিনের প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হিসেবে গণ্য করে বিশেষ অধিকার সংক্রান্ত দুটি নোটিশের নিষ্পত্তি করেন স্পিকার। এ সময় পয়েন্ট অফ অর্ডারে কুমিল্লা থেকে নির্বাচিত সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বক্তব্য রাখেন। আইনশৃঙ্খলা বাহিনীর তেল রেশন অবিলম্বে প্রত্যাহার করা হোক, নাইলে আইনশৃঙ্খলা সংকট সৃষ্টি হবে। উত্তর দেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। এই বিষয়টি এরই মধ্যে আমরা অ্যাড্রেস করেছি। পুলিশ সহ এমার্জেন্সি বাহিনী যারা আছে, পুলিশ হোক, অ্যাম্বুলেন্স হোক, ফায়ার ব্রিগেড, এই জাতীয় যারা আছে, তাদের উপর থেকে এই যে এমবার্গোটা ছিল এটা সরিয়ে নেওয়া হয়েছে। নেত্রকোনা 5 থেকে নির্বাচিত মাসুম মোস্তফা পয়েন্ট অফ অর্ডারে তার বক্তব্য উপস্থাপন করলে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘটনায় নিন্দা প্রকাশ করেন। আপনার মাধ্যমে আমার নিরাপত্তা চাই এবং আসামিদের যেন গ্রেপ্তার হয়, তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয়। ব্যাপারটা যেটা ঘটেছে সেটা অত্যন্ত দুঃখজনক। সংসদ নেতা পাশেই বসে আছেন, তিনি আমাকে বলেছেন যে তিনি নিশ্চিত করবেন যেন এটা সুষ্ঠু একটি তদন্ত হয়, প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে তাদেরকে শাস্তি প্রদান করা হবে। চিফ হুইপ জ্বালানি তেল সংক্রান্ত বিশেষ কমিটি গঠনের প্রস্তাব করলে সর্বসম্মতিক্রমে তা পাশ হয়। 10 সদস্য বিশিষ্ট ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটি গঠন করা হোক। 266 বিধি অনুযায়ী বিশেষ কমিটি গঠিত হলো। এই কমিটির মেয়াদ কমিটি গঠনের বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হতে 30 দিন। সংসদ সদস্যদের বেতন ভাতা সংক্রান্ত বিল উপস্থাপন করেন আইনমন্ত্রী। বাংলাদেশ জাতীয় সংসদের সদস্যদের জন্য বিদ্যমান শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল করার জন্য দি মেম্বার্স অফ পার্লামেন্ট রেমুনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস অর্ডার 1973 পিও নম্বর 28 অফ 1973 এর আর্টিকেল 3C বিলুপ্ত করার উদ্দেশ্যে এই বিলটি এই মহান জাতীয় সংসদে উপস্থাপন করা হলো। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনা ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনায় অংশ নেন সংসদ সদস্যরা। সংসদে কয় এক কথা, বাইরে যায় কয় এক কথা। সেই জন্য আমি আপনাকে জিজ্ঞেস করছিলাম আমি মুনাফেক বলবো কিনা। যেহেতু আপনি না করছেন, আমিও আর বললাম না। 20 বছর 4 মাস পরে আজকে বক্তব্য রাখছি এই সংসদে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া জানাই যে আবার মহান সংসদে আসতে পেরেছি আমরা একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে। তো 18 মাস যে আরামে ছিলেন, সেই আরাম এখন আর হচ্ছে না। এই কারণে আমাদের অনেক সমস্যা হয়ে যাচ্ছে মাননীয় স্পিকার। সোমবার বিকেল 3টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করেন স্পিকার। সহযোগিতার জন্য ধন্যবাদ। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন এখন চূড়ান্ত পর্যায়ে। আগামী 28শে এপ্রিল মঙ্গলবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি দেওয়া শুরু হবে। আর আগস্টে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সঞ্চালন কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রায় 13 বছর পর রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ পেতে যাচ্ছে বাংলাদেশ। মঙ্গলবার শুরু হবে জ্বালানি ইউরেনিয়াম ভরার কাজ। প্রথম ইউনিটে মোট 163টি ফুয়েল অ্যাসেম্বলিং করা হবে। এরপর আগস্টে হবে 300 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের আনুষ্ঠানিক যাত্রা। বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি ইউরেনিয়াম দেশে এসেছে আরও আগেই। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার নির্দেশনা মেনে সব পরীক্ষাও সম্পন্ন হয়েছে। প্রথম ইউনিট পুরোপুরি চালু হওয়ার পর আগামী বছর চালু হবে দ্বিতীয় ইউনিট। আমরা বিদ্যুৎটা দিব আপনার সামটাইম 3rd উইক, অ্যাজ আই সেড, অগাস্ট সেকেন্ড উইক টু 3rd উইকের মধ্যে। তখন মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। তখন হয়তো আমাদের রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাহেবও থাকতে পারেন। সেকেন্ড ইউনিট যাবে আপনার মিডল অফ জুন নেক্সট ইয়ার। আমরা ফুয়েল লোডিংটা শুরু করব। ন্যাশনাল আইএ স্ট্যান্ডার্ড ফলো করেই আমাদের লোকাল জেনারেশন, লোকাল বাংলাদেশি ইঞ্জিনিয়ারদেরকে আমরা তৈরি করছি যে আগামীতে ওনারাই এটাকে আগে নিয়ে যাবে। মন্ত্রী জানান, বিদ্যুৎ সঞ্চালনে জাতীয় গ্রিড পুরোপুরি তৈরি, নিরাপত্তারও কোনো ঝুঁকি নেই। ফুয়েল লোডিংয়ের 1 মাস পর থেকেই আস্তে আস্তে করে আপনার ন্যাশনাল গ্রিডে যাবে। যেহেতু একবারে দেওয়া যাচ্ছে না, এই 5 মেগাওয়াট 10 মেগাওয়াট বা এরকম করে 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 it will take 2 months to complete 300 megawatts. Around 10,000 tons of
বর্জ্য যেটাকে বলি আমরা, ওইটার একটা ক্যাপাসিটি আছে যেটাকে স্টোরেজ করা হবে, এবং আল্লাহ না কিছু একটা হলে এটা ইট উইল গোজ ডাউন টু দি গ্রাউন্ড। রাশিয়ার পাওনা শোধ করার সাথে বিদ্যুৎ কেন্দ্র চালুর কোনো সম্পর্ক নেই বলে জানান মন্ত্রী। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। সবুজে মোড়া এক স্বপ্নযাত্রা, দায়বদ্ধতার দীপ্ত দৃষ্টান্ত বীর মুক্তিযোদ্ধা প্রকৃতি বন্ধু মুকিত মজুমদার বাবু, যার চিন্তায়, চেতনায় আর কর্মে মিশে রয়েছে প্রকৃতির প্রতি অকৃত্রিম ও অক্লান্ত ভালোবাসা। দেশের সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত হওয়ায় তাকে সংবর্ধনা দিয়েছে প্রকৃতি ও জীবন ক্লাব ঢাকা জেলা। রাজধানীর কবি নজরুল ইনস্টিটিউটে অনুষ্ঠানে তাকে অভিনন্দন জানিয়ে প্রাণ প্রকৃতি রক্ষায় সম্মিলিত অভিযাত্রার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বিশিষ্টজনেরা। তারা বলেন, এই সম্মাননা পরিবেশ রক্ষার লড়াইয়ে নতুন উদ্দীপনা যোগাবে। সৈয়দ মাদিহ অদিতের রিপোর্টে বিস্তারিত। সবুজের প্রতি নিবেদিত এক জীবনের গল্প, যেখানে প্রতিটি পদচারণা প্রকৃতির টানে আর প্রতিটি উচ্চারণ পরিবেশের পক্ষে। মুকিত মজুমদার বাবু শুধু একটি নাম নয়, বরং এক অনুপ্রেরণার প্রতিচ্ছবি, যিনি দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে দিয়েছেন পরিবেশ রক্ষার বার্তা, জাগিয়েছেন সচেতনতার আলো। অক্লান্ত, অবিচল, অবিরাম সাধনার স্বীকৃতি যখন তা হয় স্বাধীনতা পুরস্কার, তখন তা শুধু ব্যক্তিগত প্রাপ্তি নয়, বরং সমগ্র পরিবেশ আন্দোলনের এক গৌরবোজ্জ্বল মাইলফলক। তিনি গড়ে তোলেন একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের নাম প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। এমন অর্জনকে দেশের জন্য এক অনন্য গর্বের মুহূর্ত হিসেবেই দেখছেন সুধীজনরা। আমাদের চিন্তায় যেন একজন মুকিত মজুমদার বাবুর দেশপ্রেম ফুটে ওঠে, আমাদের কার্যকলাপে যেন একজন মুকিত মজুমদার বাবুর প্রেরণা খুঁজে পাই। আমাদের কথাগুলো, গবেষণার বক্তব্যগুলো আমরা কখনো সাধারণ মানুষের নিকট পৌঁছানোর সুযোগ পাইনি, কারণ আমরা প্রায় সময় দেখি গবেষণাগুলো প্রায় বন্দী থাকে বিভিন্ন ধরনের লাইব্রেরিতে। এক্ষেত্রে অগ্রগণ্য ভূমিকা পালন করেছে আমাদের প্রিয় মুকিত মজুমদার বাবু ভাই। 1971 সনে বাবু যুদ্ধে নেমেছিল অস্ত্র হাতে। এখন আর একটা বড় যুদ্ধে আছে বাবু, পরিবেশ সংরক্ষণ করা, প্রকৃতিকে বাঁচানোর যুদ্ধে এখন বাবু আছে। এই যুদ্ধে তাকে জয়ী হতেই হবে। মানুষকে সম্পৃক্ত করেছেন এবং মানুষ কিন্তু সচেতন হয়েছেন। আজকে বাংলাদেশের একটি শিশুও কিন্তু জানেন যে একটি প্রাণ কতটা গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই আজ ভালো নেই, এই ভালো কি করে থাকবো সে চেষ্টা কিন্তু বাবু ভাই অব্যাহত রেখেছেন। প্রথমবারের মতো পরিবেশ খাতে স্বাধীনতা পদকের প্রচলনে ধরিত্রী রক্ষার অভিযাত্রায় গতি আসবে বলে মত বিশিষ্টজনদের। যখন জীবনের সংরক্ষণে, প্রকৃতির সংরক্ষণে কেউ এগিয়ে আসে, এর তো কোনো পারদ যন্ত্র নেই, প্রমাণ করা যাবে না যে তিনি কত পরিমাণ ভালোবাসা নিয়ে, মমত্ব নিয়ে এগিয়ে এসেছেন। প্রকৃতি ও ফাউন্ডেশন যে কাজগুলো করে যাচ্ছে, আমরা সবাই সেখানে সমর্থন জানাই, তাদের সহযোগিতা করি। আসুন আমরা সবাই মিলে আজকে জীবন রক্ষার জন্য আমার প্রকৃতিকে রক্ষা করতে হবে। একটি বাসযোগ্য সবুজ পৃথিবী গড়ে তুলতে আরও বিস্তৃত, আরও বহুমাত্রিক পরিসরে কাজ করে যাওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। আমরা সবাই কিন্তু একই ধরনের কাজ করি না, আমরা কিন্তু এক একজনের এক একভাবে কাজ করি, কিন্তু সেই কাজের মাধ্যমে যদি আমরা আমাদের পরিবেশ প্রকৃতিকে ভালো রাখার চেষ্টা করি, সেটাই কিন্তু সবচেয়ে বড় কাজ হবে। এখনই কিন্তু আমরা অনেক দুর্বিষহ একটি সময় কাটাচ্ছি, তাহলে ভবিষ্যৎটা কোথায় যাবে? দূষণে আমরা কিন্তু জর্জরিত করে ফেলছি এই দেশটাকে। আমাদের শিক্ষাটা কিন্তু শুরু হওয়া উচিত বাসা থেকে। আমাদের পরিবেশ প্রকৃতিকে ভালো রাখতে হবে, এবং এই কাজটি যত বেশি আমরা সবাই মিলে করব, যত বেশি আমরা হাতে হাত রেখে এগিয়ে যাব, তখনই কিন্তু সম্ভব। আসুন আজকে একটি অঙ্গীকারই করি, আমরা যেন সবাই হাতে হাত রেখে বাংলাদেশটাকে ভালো রাখার জন্য এগিয়ে যাই। পরিবেশ সহ নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানে
এমন গুণীজনরা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উজ্জ্বল দৃষ্টান্ত। নিষ্ঠা, নিবেদন আর নৈতিক দায়িত্ববোধ থাকলে বদলে যেতে পারে সময়, সমাজ, এমনকি সমগ্র পৃথিবীও। ফুল পাখি তরুলতা তটিনীর গান চির জাগরুকার চির অম্লান। সৈয়দ মাদিহ অদিত, চ্যানেল আই, ঢাকা। দর্শক দেখছেন চ্যানেল আই সংবাদ। এবার বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। চট্টগ্রামের ডাচ বাংলা ব্যাংক টি-20 সিরিজে বাংলাদেশ নিউজিল্যান্ড মুখোমুখি আজ। সরাসরি ধারাভাষ্য শোনা যাবে রেডিও ভূমি 92.8 FM এ। দর্শক আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজের গোলাগুলির ঘটনায় সন্দেহভাজন হামলাকারীকে নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে দেশটির বিচার বিভাগ। তবে প্রাথমিক তথ্য ইঙ্গিত দিচ্ছে যে তিনি মার্কিন প্রশাসনের কর্মকর্তাদের নিশানা করতে চেয়েছিলেন। সম্ভবত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ওই তালিকায় ছিলেন। এই ঘটনায় প্রেসিডেন্টের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিস্তারিত জানাচ্ছেন সৈকত দেবনাথ। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করেসপন্ডেন্স ডিনার চলাকালে বাইরে গুলির ঘটনা ঘটেছে। হিলটন হোটেলে ওই নৈশভোজের আয়োজন করা হয়। যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লান্স বলেছেন, সন্দেহভাজন হামলাকারীকে নিয়ে তদন্ত চলছে। তবে প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যপাত্র ইঙ্গিত দিচ্ছে যে তিনি মার্কিন প্রশাসনের কর্মকর্তাদের নিশানা করতে চেয়েছিলেন। সম্ভবত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ওই তালিকায় ছিলেন। মার্কিন সম্প্রচার মাধ্যম এনবিসির মিট দ্য প্রেস অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে টড ব্লান্স একথা জানান। সন্দেহভাজন বন্দুকধারী কোল টমাস অ্যালেনের উদ্দেশ্য এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তু এখনও অস্পষ্ট। তবু একজন বন্দুকধারী কিভাবে প্রেসিডেন্টের এত কাছাকাছি পৌঁছাতে পারলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। ট্রাম্পকে প্রথমে 2024 সালের পেনসিলভানিয়ায় হত্যার চেষ্টা করা হয়েছিল। ওই সময় একটি বুলেট তার কান স্পর্শ করে চলে যায়। এর ঠিক 64 দিন পর ফ্লোরিডার গল্ফ কোর্সে খেলার সময় তিনি আবারও এক সম্ভাব্য আত্মায়িত লক্ষ্যবস্তু হন। আর এখন দেশটির রাজধানীর হিলটন হোটেলে গুলির ঘটনা হোয়াইট হাউস করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশনের নৈশভোজের আনন্দ উল্লাস স্তব্ধ করে দিয়েছে। সৈকত দেবনাথ, চ্যানেল আই। পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সমন্বিত হামলায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রী সাডিও কামারা নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 16 জন। রাজধানী বামাকোর নিকটবর্তী কাটি শহরে অবস্থিত মন্ত্রীর বাসভবনে এ হামলা করা হয়। এছাড়াও গাও, কিদাল এবং রাজধানী বামাকো সহ দেশের একাধিক স্থানে এই হামলা চালানো হয়েছে বলে এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশ জুড়ে নিরাপত্তা সতর্কতা বাড়ানো হয়েছে। ইউক্রেন জুড়ে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত 10 জন নিহত হয়েছেন। দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর দিনিপ্রো সহ বিভিন্ন অঞ্চলে 6 শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে মস্কো। দিনিপ্রো শহরে পৃথকভাবে 3 বার হামলা চালানো হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা ইউক্রেনের সামরিক শিল্প এলাকা ও জ্বালানি লক্ষ্যবস্তুগুলোতেও হামলা চালিয়েছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলার প্রতিক্রিয়ায় বলেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করে তখন তাদের দৃঢ় পদক্ষেপ নেওয়ার সময়। কলম্বিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলের কাউকা অঞ্চলে মহাসড়কে বোমা বিস্ফোরণের ঘটনায় 14 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত 38 জন। বিস্ফোরণে কয়েকটি গাড়ি একেবারে দুমড়ে মুচড়ে গেছে। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের পোস্টে জানিয়েছেন, যারা এই হামলার সঙ্গে সম্পৃক্ত তারা সন্ত্রাসী ও মাদক পাচারকারী। তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এটাকে সন্ত্রাসী হামলা বলে মন্তব্য করেছেন দেশটির সামরিক বাহিনীর প্রধান হুগো লোপেজ।
এবার কৃষি সংবাদ। খাগড়াছড়িতে অনাবাদি জমিতে বস্তায় আদা চাষ করে সাফল্য পাচ্ছেন কৃষি উদ্যোক্তারা। ইতিমধ্যে বিষয়টি সাড়া ফেলেছে অন্যান্য কৃষকদের মাঝেও। প্রচলিত চাষের বিকল্প হিসেবে বস্তায় চাষে মাটি ক্ষয়রোধ ও পোকামাকড় আক্রমণের ঝুঁকি কম বলছে কৃষি বিভাগ। এবার প্রকৃতি সংবাদ। নওগাঁর কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে শতবর্ষী বটগাছ। রাস্তার দুই পাশে ছড়িয়ে থাকা বিশাল শাখা প্রশাখার গাছটি হয়ে উঠেছে হাজারো পাখির আশ্রয়স্থল। শত বছর ধরেই এই বটগাছের ছায়ায় সুশীতল সমীকরণে পরম প্রশান্তি বিলিয়ে যাচ্ছে রৌদ্রের খরতাপে ক্লান্ত শ্রান্ত পথিকদের। দর্শক, সংবাদ শেষ করব, তবে যাওয়ার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ইরানকে আলোচনার জন্য প্রয়োজনে টেলিফোন করার আহ্বান ট্রাম্পের। ওমান পাকিস্তান হয়ে মস্কোর পথে আব্বাস আরাকচি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও নাট্যকর্মী মিমুকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে শিক্ষক সুদীপ চক্রবর্তী গ্রেফতার। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চায় পুলিশ। শুল্ক ও করমুক্ত গাড়ি আমদানি সুবিধা বাতিল করে সংসদে আইন পাশ। আইন শৃঙ্খলা বাহিনী, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের জন্য জ্বালানিতে রেশনিং প্রত্যাহার। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে ইউরেনিয়াম লোডিং মঙ্গলবার। আগস্টে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এবং স্বাধীনতা পুরস্কারে ভূষিত প্রকৃতি বন্ধু মুকিত মজুমদার বাবুকে প্রকৃতি ও জীবন ক্লাব ঢাকা জেলার সংবর্ধনা। প্রাণ প্রকৃতি রক্ষায় সম্মিলিত অভিযাত্রার প্রত্যয়। দর্শক, দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আই-এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি যুক্ত থাকুন ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনের সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ। ধন্যবাদ সবাইকে।